হ্যানি ট্র্যাপে ফেঁসে যাচ্ছেন কয়েকজন উপদেষ্টা। কারা তারা, কিভাবে ফেঁসে যাচ্ছেন সেটার বিস্তারিত আপনাদেরকে বলছি প্রিয় দর্শক। তার আগে বলি এই হ্যানি ট্র্যাপটা কি, কেন এটাকে হ্যানি ট্র্যাপ বলা হয়। হ্যানি মানে মধু, ট্র্যাপ মানে ফাঁদ, অর্থাৎ মধুর ফাঁদে আটকে যাচ্ছেন কয়েকজন উপদেষ্টা। এবং এর প্রেক্ষাপট যেটা সৃষ্টি হয়েছে আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্র পত্রিকা থেকে অনলাইন মিডিয়ায় তোলপাড়। সেটা হচ্ছে মেঘনা আলমকে গ্রেপ্তার নিয়ে। এই মেঘনা আলমকে কেন গ্রেপ্তার করা হয়েছে সেটাও বলছি, তার আগে হ্যানি ট্র্যাপটা ক্লিয়ার করি। হ্যানি ট্র্যাপটা হচ্ছে সুন্দরী কোনো মেয়ের সাথে কাউকে ঘরে তুলে, মানে বিছানায় খাটে তুলে দিয়ে তাদের গোপন ভিডিও ধারণ করা। মানে ওই যে মধুর যে সময়টা কাটিয়েছে সেই সময়টা মানে ভিডিও আকারে সংগ্রহ করে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো এবং তাদের মাধ্যমে কোনো কাজ করে নেওয়া, এটাকে বলা হচ্ছে ট্র্যাপ। আর হ্যানি সময়টা বুঝতে পারছেন, যে মধুর সময়, এই মধুর সময়। আর ট্র্যাপে পড়েছে কারা, এখন কয়েকজন উপদেষ্টাও আছে। এটাও কিন্তু এই যে জিটিভি, এটা আমার মুখের কথা নয়, জিটিভি অর্থাৎ গাজী টিভিতে এটা কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনারা যদি দেখেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারেন, সেখানে থাম্বনেল দেওয়া হয়েছে রয়ের ভয়ঙ্কর ফাঁদে রাষ্ট্রদূত এবং উপদেষ্টারা। মানে এই কথাটা এইভাবে লেখা হয়েছে। এখন কোন কোন উপদেষ্টা হ্যান্ড ট্র্যাপের সাথে জড়িত থাকতে পারে এবং কোন কোন রাষ্ট্রদূত থাকতে পারে, প্রিয় দর্শক আপনারা যদি একটু চিন্তা করেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন অনেক দেশের রাষ্ট্রদূত বা কূটনৈতিক বিদেরা তারা কিন্তু বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা নির্বাচন চেয়েছিল। কোন কোন দেশ চেয়েছিল, তার মধ্যে সবচেয়ে বেশি যে দেশটা চেয়েছিল সেই দেশ হচ্ছে আমেরিকা। পিটার হার্স আপনারা সবাই জানেন, তিনি চেয়েছিলেন যে বাংলাদেশে একটা নিরপেক্ষ স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এটা চেয়েছিলেন। কিন্তু অন্যান্য দেশের রাষ্ট্রদূত যেমন সৌদি আরবের রাষ্ট্রদূত, তার কিন্তু কোনো ধরনের মানে জোরালো কোনো বক্তব্য আমরা দেখিনি যে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হতে হবে, বা অন্যান্য অনেক দেশের রাষ্ট্রদূত আমরা দেখি নাই। এটা কেন দেখি নাই, এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কেন হয় নাই। কারণ প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূত যারা আছে তারা কিন্তু চায় যে যেটা গণতান্ত্রিক দেশ সেই দেশটা যেন গণতন্ত্রের উপর ডিপেন্ড করেই চলে। এখন ওই যে একটা কথাই আছে না, যার মুখে গন্ধ তার মুখ বন্ধ। এই যে সৌদি আরবের যে বিদায়ী রাষ্ট্রদূত, সে যদি বাংলাদেশের গণতন্ত্র চাইতো, বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন চাইতো, তাহলে এই মেঘনা আলমের সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কে কিন্তু তাকে ভয় ভীতি দেখানো মানে হতো বলে আমি মনে করি, বা অনেকেই কিন্তু এটা মনে করেন। এখন সেই সৌদি আরবের রাষ্ট্রদূত কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে, যাওয়ার পরে মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে, এই মেঘনা আলম তিনি সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকে $5 মিলিয়ন চেয়েছে। কেন চেয়েছে, তার সাথে সম্পর্ক ছিল, সম্পর্কের পরে বিয়ে হতে চেয়েছিল। পরবর্তীতে সে জানতে পারে যে সৌদি রাষ্ট্রদূতের স্ত্রী আছে, সন্তান আছে। মেঘনা আলমের কাছে আমার প্রশ্ন, আপনি যখন সম্পর্ক করেছেন তখন তার বিষয়ে আপনি জানতে পারেন নাই? আপনি ইন্ডিয়ায় গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, সৌদিতে গিয়েছেন, তখন কি আপনি জানতে পারেন নাই? আমার বিশ্বাস যে তিনি ঠিকই জানতে পেরেছিলেন, কিন্তু তাকে পরিচালনা করেছে ভারতীয় যে যেটাই হোক। এখন এদের সম্পর্কে আর কি বলবো, যেমন দৌলদিয়ার যদি কোনো মেয়ে এসে যদি বলে আমি ধর্ষিতা হয়েছি, তাহলে সেটা কতটা গ্রহণযোগ্য হবে বলে আপনারা মনে করেন, বা অন্যকে মনে করে, সেটা আপনারা জানেন। এখন এটা মেন উদ্দেশ্য, আমার যেটা ধারণা মেন উদ্দেশ্য হচ্ছে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আসলে বিদেশি বা অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার ধান্দা। আমাদের প্রায় 10 লক্ষের উপরে ভাই বোনেরা কিন্তু এই সৌদি আরবে কাজ করে, আরব আমিরাতে কাজ করে। এখন সৌদির সাথে যদি কোনো ধরনের একটা সমস্যা সৃষ্টি করা যায়, রাষ্ট্রদূতের এটা দিয়ে হোক বা যে কোনো ভাবে যদি সৃষ্টি করা যায়, তাহলে সৌদি আরবের সাথে কিন্তু বাংলাদেশের একটা মানে সম্পর্কের অবনতি হবে। আর এই সুযোগটা নিতে পারবে কে? ভারত। ভারত অনেক চেষ্টা করে কিন্তু শেখ হাসিনাকে রাখতে পারে নাই। এখন চিন্তা করতেছে যে অর্থনৈতিকভাবে কিভাবে বাংলাদেশকে দুর্বল করা যায়। এই জন্য এই যে যে সকল সুন্দরী মেয়েদেরকে মানে ব্যবহার করেছে,
তাদের সাথে আমাদের মানে বিভিন্ন রাষ্ট্রের হয়তো রাষ্ট্রদূত এখানে থাকতে পারে, যে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশের সাথে যে সম্পর্ক সেটাকে তলানিতে নিয়ে আসার চেষ্টা করবে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করবে। আর সেটারই প্রথম ধাপ হচ্ছে এই মেঘনা আলম। চিন্তা করেন, একজন মেঘনা আলম বিদেশিদের সাথে, অর্থাৎ বাংলাদেশের যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট সেটাকে একবারে হ্যারেস এবং দুর্বল করতে একটা মেঘনা আলমই যথেষ্ট। আর সেই প্রক্রিয়ায় কিন্তু মেঘনা আলম হাঁটছিল। আপনারা দেখেছেন লাইভে এসে মানে খুলে টুলে, মানে কিভাবে বলবো আর, তিনি পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে, এ করতেছে সে করতেছে। ভাই, আপনি সৌদি রাষ্ট্রদূতের সাথে এই যে একটা বিভৎস একটা আচরণ ধরেন আপনি করেছেন, এখন আপনার জন্য 10 লক্ষ যেই শ্রমবাজার আমাদের সৌদিতে রয়েছে এটার কি হবে? এখন আসি গাজী টিভিতে যেটা প্রচার হয়েছে, এতে অনেক মানে উপদেষ্টারাও কিন্তু ফেসে যেতে পারে বলে সেখানে ধারণা করা হয়েছে বা তাদের সূত্র কিন্তু জানিয়েছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এটা কি হতে পারে? আমরা দেখছি যে যত জোরালো আন্দোলন করা হোক আওয়ামী লীগের বিপক্ষে, তাদের হচ্ছে দল নিষিদ্ধ করতে যত মাঠে নামুক, তারপরে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। আপনারা দেখছেন আওয়ামী লীগ দিন দিন কিন্তু তারা রাস্তায় এসে নামার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন করছে, তারপরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না, বা ব্যবস্থা নিচ্ছে না, কেন নিচ্ছে না, এটা কিন্তু আমরা ধারণা করতে পারি। তবে আমার মনে হয় যে আমাদের যেই উপদেষ্টারা রয়েছে তারা হুট করে এই ধরনের রয়ের ফাঁদে পা দিবে বলে আমি মনে করি না। কারণ হচ্ছে কি, এরা তো জানে যে আমরা আছি অল্প কিছুদিনের জন্য, অর্থাৎ নির্বাচন তো দিতেই হবে। যতই আমরা বলি 5 বছর পর 10 বছর পর নির্বাচন বলি, গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচন 100% দিতে হবে, এবং এই নির্বাচন যে শীঘ্রই দিতে হবে সেটাও কিন্তু এই উপদেষ্টারা জানে। এই উপদেষ্টারা এরকম ফাঁদে পা দিবে, তাদের ট্র্যাপে পা দিবে, দিয়ে হচ্ছে তাদের যে কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার বা যে সম্মান সেটা ধ্বংস করবে, এটা আমার মনে হয় না। তবে জিটিভিতে বলা হয়েছে কয়েকজন উপদেষ্টাও ফেসে যেতে পারে, এমন তথ্য নাকি তাদের সূত্ররা তাকে জানাচ্ছে। প্রিয় দর্শক, এটা আপনারা মনে করবেন হতে পারে বলে আপনারা মনে করেন কিনা সেটা আপনারা জানাবেন, তবে আমার এটা মনে হয় না। কিন্তু এই মেঘনা আলমের মতো কিছু কিছু মানে সুন্দরী দৌলদিয়ার মেয়ে যারা আছে, তারা কিন্তু আসলে এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে যা করা দরকার এই রয়ের পরিকল্পনায় তারা কিন্তু করবে। যদি তাই না হয়, সৌদি বিদায়ী রাষ্ট্রদূত সে তো চলে গেছে, তাই না? তার সাথে যদি কোনো অবৈধ সম্পর্ক থেকে থাকে বা যদি কোনো কিছু থেকে থাকে, এই মেঘনা আলম প্রথমে আইনের দ্বারস্থ কেন হলো না? মেঘনা আলম কি কোনো থানায় জিডি করেছে? মেঘনা আলম কি কোনো প্রশাসনকে জানিয়েছে? মেঘনা আলম কি তার বিরুদ্ধে কোনো মামলা করেছে? করে নাই। কারণ মেঘনা আলম চাই হচ্ছে এটা ভাইরাল হোক, এটা ভাইরাল হোক এবং হচ্ছে সৌদির সাথে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হয়ে যাক, এটা তো শুরু করেছে, তাই না? আমার মনে হয় এরপরে দেখবেন যে অন্যান্য রাষ্ট্রদূতের সাথেও এই ধরনের আচরণ ভবিষ্যতে করা হবে যদি এই মেঘনা আলমের বিরুদ্ধে জোরালো কোনো ব্যবস্থা না নেওয়া যায়। শুরু হবে, এবং এটাই চাচ্ছে, ভারত এটাই চাচ্ছে যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করা। আর বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা অর্জনের যে সবচেয়ে বড় বাজার সেটা হচ্ছে কিন্তু এই প্রবাসী শ্রম বাজার। অন্যান্য রপ্তানি টপ্তানি এগুলো যতটা, তার চেয়ে কিন্তু বেশি প্রভাব খাটায় এই যে বৈদেশিক রেমিটেন্সের উপরে ডিপেন্ড করা হচ্ছে বাংলাদেশ। এখন ভারতীয় চাইবে এই রাষ্ট্রদূতের সাথে এই যে সুন্দরী নারীটারি বাংলাদেশের যারা আছে দৌলদিয়ার ইয়াটে যাগুলো আছে সেগুলো এদেরকে দিয়ে এই হ্যানি ট্র্যাপটা তৈরি করবে, করে বাংলাদেশের যে পরিস্থিতি সেটা কিন্তু একবারে মানে উচ্ছৃঙ্খল করার চেষ্টা করবে। কারণ বিভিন্নভাবে পারছে না। ডক্টর ইউনূসের জায়গায় যদি অন্য কোনো উপদেষ্টা থাকতো, আমার মনে হয় না যে অন্য কেউ থাকলে এতদিন পর্যন্ত এই অবস্থায় বাংলাদেশ থাকতো বলে আমি মনে করি না। আমি মনে করি না ইউনূসের জায়গায় যে কোনো একজন যদি থাকতো তাহলে এই পরিস্থিতি থাকতো না। প্রিয় দর্শক, এই মেঘনা আলম যারা আছে, এই মেঘনা আলমের মতো অনেক কিন্তু মেঘনা আলমকে দিয়েই বিদেশিদের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে নামানোর, মানে বিদেশিদের সাথে মানে প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ একটা শত্রুতা সৃষ্টি করার পায়তারা কিন্তু করছে ভারতীয় এই মেঘনা আলমের পক্ষে যারা কথা বলছে তাদের সম্পর্কে আমাদের অবশ্যই একটু ধারণা করা উচিত এবং বোঝা উচিত। হ্যাঁ, অনেকেই বলছেন যে মেঘনা আলমকে গ্রেপ্তার করা আইনি প্রক্রিয়ায় হয় নাই। ভাই, সেও তো আইনি প্রক্রিয়ায় আসে নাই, এসেছে। তার সাথে যদি কোনো ধরনের প্রতারণা করা হয়, যে দেশের রাষ্ট্রদূতি করুক, যদি করা হয়ে থাকে, তাহলে অন্তত তার আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল। কেন নিল না?
কারণ সে জানে যে আমি যদি না নিই তাহলে এটা ভাইরাল হবে, এবং ভাইরাল হলে আমি অন্তত ওই যে ভারতীয় রয়ের যে চক্রান্ত সেটাকে বাস্তবায়ন করতে পারবে। প্রিয় দর্শক, এদের কাছ থেকে সতর্ক থাকবেন। কোনো ধরনের যদি ভিডিও ভাইরাল হয়, যে কোনো রাষ্ট্রদূত হোক বা উপদেষ্টাদের হোক, আপনারা এটা সন্দেহের চোখে দেখবেন এবং পজিটিভ দিকে দেখবেন, কারণ এটা রয়ের চক্রান্ত। এটা রয়ের চক্রান্ত। আমাদের সাধারণ জনগণকে অবশ্যই একটু ধৈর্যের সাথে থাকতে হবে, কারণ মেয়েদের ফাঁদ যে কি ফাঁদ সেটা আপনারা অবশ্যই জানেন। আপনারা অবশ্যই জানেন। আর এই ফাঁদেই কিন্তু বাংলাদেশের এই প্রভাবশালী বা হচ্ছে মান্যগণ্য ব্যক্তিদের ফালানোর চেষ্টা চলছে। প্রিয় দর্শক, তাই যদি কোনো ধরনের এই ধরনের ভিডিও ভাইরাল হয়, যে কোনো উপদেষ্টার সাথে হোক বা যার সাথে হোক, যদি এটা সামনে আসে তাহলে মনে করবেন এটা রয়ের চক্রান্ত। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।